সিট বেল্টটা বেঁধে নাও জয়া। গাড়িটা তো আস্তেই চালাচ্ছ, সমস্যা নেই। আর গরমে সিট বেল্টটা বাঁধতে ইচ্ছে করছে না গো। যদি এখন কোনো দুর্ঘটনা ঘটে যায় তবে? ঘটলে ঘটবে, আমি মরে যাব আর তুমিও বেঁচে যাবে। কথাটা বলেই জয়া খিল খিল করে হাসতে শুরু করলো। ধীমান ভাবে মেয়েটাকে নিয়ে এই এক ভয়। দুরন্ত এই মেয়েকে না তো যায় সামলানো, না তো সে নিজে কেয়ার করে কোনো বিপদ আপদের। কিছু বললেও সহজে শুনতে চায় না। কথাটা ভুল হয়ে গেল, বরং ধীমান যা বলে তার সবই শোনে, শুধু শুনবে না দুরন্তপনার বেলায়। ধীমানের মনে হয় জয়া এখনো সেই বাচ্চা মেয়েটি রয়ে গেছে, বয়সের ছোঁয়া এখনো ওর মনে লাগেনি। জয়ার এই চঞ্চলতা দেখতে ধীমানের বেশ লাগে। এই দেখেই তো মেয়েটাকে ভালোবেসে ফেলেছিল, আর এখন তারা স্বামী স্ত্রী। আজ ওরা জয়ার এক বন্ধু দম্পতির সঙ্গে দেখা করতে যাচ্ছে। বন্ধু দম্পতি মানে জয়ার এক বন্ধু আর বান্ধবী বছরখানেক আগে প্রেমের পর দুজন বিয়ে করেছে, মাস তিনেক হলো। খবর পাঠিয়েছিল তখনই, কিন্তু জয়াদের যাওয়ার সুযোগ হয়নি। পরে আবারও খবর পাঠালো। জয়ার সেই বন্ধু দম্পতি নাকি এক প্রত্যন্ত অঞ্চলে ঘুরতে গেছে। সে জায়গাটা এতটাই সুন্দর যে নিজের চোখে না দেখলে নাকি বোঝা যাবে না। তাই জয়া ও ধীমানকে তাদের কাছে যেতে বলেছে যদি সুযোগ হয়। জয়া বায়না করে বসল। ধীমানও আর ফেলতে পারল না, গাড়ি নিয়ে বেরিয়ে পড়ল। এখন সে অঞ্চলেরই এবড়ো খেবড়ো রাস্তা দিয়ে চলছে ওরা। ক্রমাগত ঝাঁকুনি আর চারপাশে অন্ধকার। ঠিকানা অনুযায়ী গন্তব্যস্থল এখনো বেশ কিছুটা দূরে। এদিকে অ্যাডভেঞ্চারের আভাস পেয়ে জয়া যেন লাগাম ছাড়া হয়ে উঠেছে। ওর এই উৎফুল্লতা ভালো লাগার পাশাপাশি ধীমানের ভয়ও হয়, যদি কোনো দুর্ঘটনা ঘটে যায়। ধীমান আবারও সিট বেল্টের কথা বলল জয়াকে, কিন্তু জয়া ওর কথা যেন শুনলই না, উল্টো বলে উঠল, এসব পথে মানুষ কত রকম অ্যাডভেঞ্চারের মুখোমুখি হয় জানো, কত রহস্যের দেখা মেলে। আমরা এখন অবধি কোনো কিছুরই দেখা পেলাম না, কপালটাই খারাপ। জয়া বরাবরই রহস্য পোকা, আর অ্যাডভেঞ্চারের নেশা তো রয়েছেই। বই পড়া থেকে শুরু করে মুভি দেখা, অবশ্যই হরর আর থ্রিলার, এসবে জয়ার আগ্রহের কমতি নেই। এদিক থেকে কোনোভাবেই পেরে ওঠে না ধীমান। সে বলে উঠল, যে না আমার রাস্তার ছিরি, এখানে আবার অ্যাডভেঞ্চার, আবার বলছো রহস্যের কথা। হ্যাঁ বলছি তো, এই জায়গায় সেসবের জন্য একদম উপযুক্ত। কি সুন্দর ভুতুড়ে পরিবেশ। অন্তত ভৌতিকতার দিক থেকে হলেও এই জায়গার যোগ্যতা নিয়ে আমি প্রশ্ন তুলতে পারছি না। সুন্দর ভুতুরে পরিবেশ। জয়ার কথাটা শুনে মনে মনে হাসল ধীমান। এদিকে পাশের জঙ্গলে কতক্ষণ চেয়ে থাকলো জয়া, তারপর আবার বলে উঠল, এই জানো, একবার একটা আর্টিকেল পড়েছিলাম, এক শহরে অদ্ভুতভাবে গায়েব হয়ে গেছিল সমস্ত মানুষ। তাই নাকি? আরে হ্যাঁ, একটা খনিকে কেন্দ্র করে গড়ে উঠেছিল শহরটা। পার্বত্য অঞ্চলের সবচেয়ে কাছের লোকালয়টাও সেখান থেকে অন্তত 200 মাইল দূরে। আমেরিকার গৃহযুদ্ধের সময় আবিষ্কৃত হয় খনিটা। অবশ্য শহরটা সুদিন টিকে ছিল 1863 থেকে 1875 সাল অবধি। তারপর রাতারাতি একদিন শহরের সব লোক গায়েব হয়ে গেল। জয়ার মনে রাখার ক্ষমতা দেখে বরাবরই অবাক হয় ধীমান। কোথায় কি এক আর্টিকেলে পড়েছে, তার সবকিছুই গড় গড় করে বলে যাচ্ছে মেয়েটা। ধীমান বলল, তাই নাকি? তা কিভাবে গায়েব হলো সবাই? জয়া গলার স্বরে খানিকটা নাটকীয়তা এনে বলল, তাহলে শোনো, খবরটা দিয়েছিল একজন স্বর্ণ সন্ধানী। ক্ষুধা আর ক্লান্তিতে পাগল প্রায় দশা নিয়ে একদিন এসে ঢুকেছিল টাকসন শহরে। সেই ভুতুরে শহরের পাশ দিয়েই নাকি এসেছিল সে।
জানিয়েছিল শহরটার সমস্ত লোক উধাও হয়ে গেছে। আর উধাও হওয়ার ব্যাপারটাও কিন্তু স্বাভাবিক নয়। কেউ শহর ছেড়ে চলে যায়নি, বরং বাড়িঘরের সমস্ত জিনিসপত্র ফেলে গায়েব হয়ে গেছে। আসবাবপত্র, কাপড় চোপড় যেখানে যা ছিল সব রয়েছে, শুধু নেই মানুষজন। স্বর্ণসন্ধানী লোকটা যখন শহরে ঢুকেছিল, খাবারের পাত্র তখন স্টোভে চাপানো গরম ছিল। যেখানে যা থাকার কথা সব কিছুই ছিল, তাহলে কেবল মানুষগুলো কোথায় হারিয়ে গেল? ধীমান এবার আগ্রহ বোধ করলো, জিজ্ঞেস করলো, তাই তো, সবকিছুই যখন সাজানো গোছানো, তাহলে মানুষগুলো কোথায় যেতে পারে? সেটাই। তবে লোকটার কথায় কেউ কান দিল না। ভাবলো অতিরিক্ত রোদ আর ক্ষুধা তৃষ্ণায় লোকটার মাথাই হয়তো খারাপ হয়ে গেছে। অবশ্য পরে একজন রিপোর্টার গিয়েছিল সেই শহরে খোঁজ নিতে। কি পেল সেখানে? কিছুই পায়নি। আরে জায়গাটাই তো পায়নি। কয়েকজন অভিযাত্রীকেও পাঠিয়েছিল এক খবরের কাগজের সম্পাদক, কিন্তু অভিযানের জন্য উপযুক্ত সময় ছিল না সেটা। তখন শীত এসে গিয়েছিল, ফলে তুষারপাতের মধ্যে পড়ে যায় ওরা, তাই ফিরে আসতে বাধ্য হয়েছিল। অবশ্য শীতের পর আবারও অভিযান চালানো হয়, কিন্তু শহরের মানুষদের তখন খুঁজে পাওয়া তো দূরের কথা, শহরটাই খুঁজে বের করতে পারেনি ওরা। পৃথিবীর বুক থেকে উধাও হয়ে গেল পুরো একটা মানুষ ভর্তি শহর। কিন্তু এটা কিভাবে সম্ভব? কোনো ব্যাখ্যা তো নিশ্চয়ই রয়েছে, তাই না? পরে অবশ্য অনেকেই নানা ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করেছে। এই যেমন কেউ বলে প্লেগ ছড়িয়েছিল, মরক লেগে সাফ হয়ে গেছিল পুরো শহর। যে কয়েকজন বাসিন্দা বেঁচে ছিল তারা হয়তো মরক ছড়ানোর ভয়ে মরদেহগুলো মাটি চাপা দিয়ে বাড়িঘর সব পুড়িয়ে দিয়েছিল। কিন্তু এই ব্যাখ্যা ঠোপে টিকল না। কারণ কি? কারণ এরকম কিছু ঘটলে কোনো না কোনোভাবে সে খবর বাইরের দুনিয়ায় চলে আসতোই, কিন্তু কারো মুখেও কখনো এ ধরনের কোনো খবর ছড়ায়নি, শোনাও যায়নি। আবার কেউ কেউ দিয়েছে ভিন্ন ব্যাখ্যা। এই যেমন সরকার নাকি ওখানে গোপনে গবেষণা চালানোর জন্য লোকগুলোকে সরিয়ে দিয়েছে। অবশ্য এই ব্যাখ্যাও খুব একটা জোরালো নয়, তবে এরপর খণ্ড খণ্ড আরও কিছু ঘটনা ঘটেছিল। আর কেউ খুঁজে পেয়েছিল ওই শহর? হ্যাঁ, পেয়েছিল। ঘটনাক্রমে দুজন লোক কি করে যেন ঢুকে পড়েছিল ওই শহরে। এক অন্যকে ওরা চিনত না। ভিন্ন সময়ে ভিন্ন পরিস্থিতিতে শহরে ঢুকেছিল দুজন, কিন্তু ফিরে এসে তারা যে গল্প শুনিয়েছে তা হুবহু এক। দুজনই শহরটা দেখেছে রাতের বেলা। প্রথমে ওদের চোখে পড়ে একটা আলো, অনেক উপর থেকে ঝুলছে। আলো অনুসরণ করে কাছে গিয়ে দেখে একটা টাওয়ারে ঝুলছে লণ্ঠন। বিভিন্ন বাড়িতে ঢুকেও তারা দেখে অদ্ভুত দৃশ্য। এর আগে স্বর্ণসন্ধানী লোকটা যা যা বলছিল, অবিকল একই কাণ্ড। স্টোভে খাবারে রান্না হচ্ছে, দেখে মনে হচ্ছিল মাত্র কয়েক মিনিট আগে বাসিন্দারা বাড়ি ছেড়ে গেছে। সবই আছে, শুধু নেই কোনো জ্যান্ত প্রাণী। মানুষও নেই, একটা বিড়াল বা কুকুরও চোখে পড়ল না তাদের। সাজানো গোছানো কিন্তু পুরোপুরি মৃত এক শহর। কিন্তু এরপরই আরো অদ্ভুত ব্যাপার ঘটে। কি অদ্ভুত ব্যাপার? ওই শহর থেকে বেরিয়ে এই গল্প বলার পর মাসখানেকের মধ্যে দুজনই রহস্যজনকভাবে উধাও হয়ে যায়। আর কোনো খোঁজই পাওয়া যায়নি তাদের। স্বর্ণসন্ধানীর সাথেও এমনটাই ঘটেছিল। এসব ঘটনার পর সেই শহর খুঁজে পাওয়ার কথা আর শোনাই যায়নি। যেহেতু পাওয়া যায়নি, সেহেতু ওটাকে লোকমুখে ছড়িয়ে পড়া গল্প বলাটাই বোধহয় বেশ ভালো। তা ঠিক। এমনটা যদিও মনে করা হয়, তবে সত্যিই যে এমন জায়গা কোথাও নেই তার কি নিশ্চয়তা আছে বলো তো? এমনও তো হতে পারে আমাদের আশেপাশে বাস্তবে এমন জায়গা আছে। হাসি মুখে জয়া তাকালো ধীমানের দিকে। ধীমানও একটা বাঁকা হাসি দিয়ে বলল, হ্যাঁ, তোমার মাথায় তো এখন ওসবই ঘুরবে। ইস, যদি সত্যিই তেমন কিছুর খোঁজ পেতাম। জয়া কথাটা বলতে না বলতেই হঠাৎ ধীমানের চেহারায় আতঙ্কের ছাপ দেখা দিল। চিন্তিত হয়ে জয়া জিজ্ঞেস করল, ধীমান, কি হয়েছে? ব্রেক কাজ করছে না। সজোরে ব্রেক চাপতে শুরু করলো ধীমান। গাড়ি মোটামুটি ধীরেই চলছিল, রাস্তা খারাপ বলে
কিন্তু মাঝে কিছুটা পথ সমান পেয়েছিল দেখে খানিকটা গতি বাড়িয়েছিল ধীমান। এর মধ্যেই হঠাৎ ব্রেক অকার্যকর হয়ে গেল, অথচ গাড়িটা বেশি দিন হয়নি কিনেছে। ব্রেক কাজ করছে না শুনে জয়ার মুখেও দেখা গেল ভয়ের ছাপ। গাড়িটা ছুটে চলছে, ব্রেক হাজার চেপেও লাভ হচ্ছে না। ধীমান জয়াকে আশ্বস্ত করার জন্য বলল, এখন পর্যন্ত এদিকে কোনো গাড়ি বা মানুষ দেখিনি, কোনোভাবে যদি গাড়িটাকে সামলানো যায়। এ কথা বলতে বলতেই আচমকা ওরা দেখল গাড়ির ঠিক সামনের রাস্তার মাঝে বিশাল এক গর্ত, রীতিমতো একটা খাদের মতো দেখতে। ওখানে পড়লে আর রক্ষা নেই, চেঁচিয়ে উঠল জয়া। মুহূর্তে স্টিয়ারিং ঘুরিয়ে ফেলল ধীমান, গাড়ি নিয়ে সজোরে ধাক্কা খেল রাস্তার পাশে মোটা একটা গাছের সাথে। দুমড়ে মুচড়ে গেল গাড়ির সামনের দিকটা। তারপর আর কিছুই মনে নেই ধীমানের। কতক্ষণ হয়েছে সে জানে না, মাথায় চোট পেয়েছে। তবে ভাগ্য ভালো, কিভাবে যেন আঘাতটা গুরুতর হয়নি। সামনে হেডলাইটের কাজ ভেঙে গেলেও আলো ঠিকই জ্বলছে। এর মধ্যেই ধীমান দ্রুত পাশে তাকিয়ে দেখল জয়া নেই। বুকটা ধক করে উঠল ওর। ডাকলো জয়ার নাম ধরে, জয়া, 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 জয়া। কোনো সারা শব্দ পেল না। দ্রুত গাড়ি থেকে বেরিয়ে চারপাশে তাকালো ধীমান। রাস্তায় জয়াকে দেখা যাচ্ছে না। ধীমান ভেবে পেল না জয়া কি গাড়ি থেকে ছিটকে পড়েছে নাকি অন্য কিছু। তাহলে রাস্তায় ওকে পাওয়া যাচ্ছে না কেন? আবারও একটা জিনিস লক্ষ্য করে বিস্মিত হলো ধীমান। গাড়ির সামনে বড় এক খাদ বা গর্ত দেখছিল ওরা। ওটার কারণেই ঘটল অ্যাক্সিডেন্ট, অথচ গাড়ির সামনে যে জায়গাটার কিছুই নেই, রাস্তা একদমই সমান, যেন কোনো কালেই কোনো গর্ত বা খাদ ছিল না সেখানে। তাহলে দুজনেরই কি চোখের ভুল ছিল? কিন্তু সেটাই বা কিভাবে সম্ভব? আপাতত বিষয়টা মাথা থেকে সরিয়ে জয়াকে খুঁজতে আরম্ভ করল ধীমান। পায়ে পায়ে একটু এগিয়ে গেল সে। কিছুটা এগুতেই অদ্ভুতুরে শব্দ শুনতে পেল, যেন অনেকগুলো মানুষের কোলাহল। একটা বাজার ভর্তি মানুষ থাকলে যেমন আওয়াজ হয়, ঠিক তেমনই। ধীমান ভাবল আশেপাশে কি লোকালয় রয়েছে। সামনে আর একটু এগুতেই চমকে উঠল সে। ওই তো রাস্তার পাশে জয়া দাঁড়িয়ে। দ্রুত কাছে গিয়ে ধীমান বলে উঠল, তোমাকে কতক্ষণ ধরে খুঁজে বেড়াচ্ছি, এদিকে কিভাবে এলে? কোনো আঘাত পাওনি তো? গাড়ি থেকে ছিটকে পড়েছিলাম, ভাগ্য ভালো আমার তেমন কিছু হয়নি, চিন্তা করো না। আচ্ছা ধীমান, দেখো তো জঙ্গলের ওই ভেতর থেকে কেমন কোলাহলের শব্দ ভেসে আসছে না? জয়া সামনের দিকে একটা ইশারা করল। ঘন গাছপালার মাঝে একটা সরু পথ। এখান থেকে কোলাহল আরো বেশি শোনা যাচ্ছে। ধীমান সায় দিল, হ্যাঁ, আমিও বেশ কিছুক্ষণ ধরে শুনতে পাচ্ছি। ওদিকে সত্যিই মনে হয় কোনো লোকালয় রয়েছে। চলো না গিয়ে দেখি। জঙ্গল দেখে ইতস্তত করল ধীমান, তবে একটু পর বলল, এ তো রীতিমতো জঙ্গল। আবার ওদিকে আমার গাড়ির যা অবস্থা, এভাবে পথ চলার কোনো উপায় নেই। লোকালয় খোঁজাটাও জরুরি। আচ্ছা চলো তাহলে, ওদিকে গিয়ে দেখি কোনো সাহায্য পাওয়া যায় যদি। ধীমান ওই সরু পথে পা বাড়ালো। পিছু নিল জয়া। ঢুকেই খেয়াল করল এটা আসলেই একটা পথের মতো। তাদের চলতে খুব একটা অসুবিধা হচ্ছে না। ধীমানের মনে হলো এদিক দিয়ে সম্ভবত মানুষ নিয়মিত যাতায়াত করে, এজন্য পায়ে হাঁটা এই পথের দাগ বসে গেছে মাটিতে। চলতে থাকলে এই পথই তাদেরকে লোকালয়ে নিয়ে যাবে। কিন্তু অদ্ভুত ব্যাপার হলো, যতই তারা এগুচ্ছে ততই কোলাহলের আওয়াজ কমে আসছে। ধীমান চিন্তায় পড়ে গেল, ভুল পথে চলে এলো না তো?
কিন্তু আরো কিছু দূর এগুলো তারা দুজনে। এখন আর কোলাহল শোনা যাচ্ছে না। এক পর্যায়ে মনে হলো পথ শেষ হয়ে এসেছে। সামনে তাকিয়ে অবাক হয়ে গেল ধীমান। বড় একটা বাজার দাঁড়িয়ে আছে তার সামনে। দোকানে দোকানে আলো জ্বলছে, সদাইপত্র সব সাজানো। সবই আছে, কিন্তু নেই কোনো মানুষ। যেন বাজার করতে করতেই এই মুহূর্তে মানুষ এখান থেকে বেরিয়ে গেছে। হা করে দাঁড়িয়ে রইল ধীমান। ওদিকে জয়া বলল, এই কেমন জায়গা ধীমান? কোনো মানুষ নেই, অথচ সুন্দর একটা বাজার সাজিয়ে রাখা। এটা কি রিসোর্ট? বুঝতে পারছি না তো, রিসোর্ট হলেও কি এত রাতে এভাবে আলো জ্বালিয়ে রাখার কথা? দেখে মনে হচ্ছে এখানে একটু আগেও মানুষ ছিল, কিন্তু তারা কোথায়? চলো না গিয়ে দেখি। ধীমান ও জয়া পা বাড়ালো। বাইরে থেকে যেমনটা দেখেছিল ভেতরেও ঠিক সেটাই। কোনো মানুষের দেখা নেই। গ্রাম্য একটা বাজার যেমনটা হওয়ার কথা, এই জায়গাটা ঠিক তেমনই। বরং দেখে মনে হচ্ছে আরো প্রাচীন কোনো এক বাজার, কিন্তু আশেপাশের সব জিনিসপত্রই নতুনের মতো। বেশ কিছুক্ষণ ঘুরে বেড়ালো ওরা দুজন, কিন্তু কাউকে খুঁজে পেল না। যেন গাড়িতে বসে জয়ার বলা সেই গল্পটাই বাস্তবে রূপ নিয়েছে। বেশ কিছু সময় ঘোরাঘুরি করতে করতেই হঠাৎ পেছনে পায়ের আওয়াজ পেল ওরা। চমকে ঘুরে তাকালো ধীমান ও জয়া। পেছনে তাকিয়েই অবাক হয়ে গেল, দুজন মানুষ দাঁড়িয়ে আছে তাদের সামনে। আচমকা হাসি ফুটে উঠল জয়ার মুখে। ধীমান কিছু বুঝতে পারল না। জয়া উৎফুল্ল স্বরে বলল, আরে আনিকা, আয়মান, তোরা এখানে? তোদের কাছেই তো যাচ্ছিলাম, আর তোরা কিনা এখানে? আনিকা এসে জড়িয়ে ধরল জয়াকে। এদিকে এলো আয়মানও। জয়া আবার বলল, আমরা কত বড় বিপদের মুখ থেকে বেঁচে এসেছি জানিস? সাহায্যের জন্য এখানে ঢুঁ মেরেছি, আর তোদের যে এখানেই পেয়ে যাব তা কি আর আমরা ভেবেছিলাম? এরপর জয়া হাসি মুখে ধীমানের দিকে তাকিয়ে বলল, ধীমান, এই যে আমার সেই বন্ধুরা, এদের কাছে আমরা যাচ্ছিলাম। ধীমান এবার একটু হাসার চেষ্টা করল। যাক, অন্তত গন্তব্যে না পৌঁছালেও গন্তব্যের মানুষদের তো পাওয়া গেল। নতুন আগত দুজনের মধ্যে আনিকা কিন্তু কোনো কথা বলছে না। সে শুধু হাসি মুখে জয়ার বকবকানি শুনে যাচ্ছে। অবশ্য মুখ খুলল আয়মান, বলল, আমাদের সঙ্গে দেখা করতে এসে কতটা ঝামেলা পোহাতে হলো আপনাদের। আচ্ছা, সেসব পরে শোনা যাবে। আগে চলুন বাজারটা ঘুরে দেখা যাক। ধীমান মনে মনে ভাবল, অদ্ভুত মানুষ তো এরা। ওর আর জয়ার যে কত বড় অ্যাক্সিডেন্ট হয়ে গেল সে কথা শুনেও কিছু জিজ্ঞেস করার প্রয়োজন মনে করল না। আঘাত পেয়েছে কিনা, ডাক্তার দরকার কিনা, এসব নিয়ে কোনো চিন্তা নেই। এখন তারা বাজার ঘুরে দেখার প্রস্তাব দিচ্ছে। ধীমান দেখল জয়াও হাসি মুখে মেনে নিয়েছে ওদের সিদ্ধান্ত। হয়তো এত দূর থেকে যাদের সাথে দেখা করতে এসেছিল তাদেরকে আর চিন্তার মুখে ফেলতে চাইছে না। ধীমানও আর কিছু বলল না। সামনে এগিয়ে চলেছে আনিকা ও আয়মান। তাদের পিছু পিছু এগোচ্ছে ওরা দুজন। আনিকাদের একটা ব্যাপার লক্ষ্য করে ধীমানের মন কেমন অনিশ্চয়তায় ভুগতে শুরু করলো। ও একটা জিনিস দেখেছে, কিন্তু বুঝে উঠতে পারছে না ঠিক কি সেটা। মন থেকে ঝেড়ে ফেলার চেষ্টা করল ধীমান, কারণ এর চেয়েও অদ্ভুত ব্যাপার ঘটছে এখানে। আনিকা ও আয়মান ইতিমধ্যে ওদেরকে নিয়ে বাজার ঘুরে দেখাতে শুরু করেছে। অদ্ভুত ব্যাপারটা ঠিক এখানেই। পুরো বাজারে একটা মানুষও চোখে পড়ছে না ধীমানের, অথচ আনিকা ও আয়মান ঠিকই এক একটা দোকানে যাচ্ছে, দরদাম করছে অদৃশ্য দোকানীদের সঙ্গে। আরো ভয়ের ব্যাপার হচ্ছে
এবার জয়া নিজেও তাদের সঙ্গে তাল মিলিয়ে দরদাম করছে, জিনিসপত্র নেড়ে চেড়ে দেখছে। ধীমান ভেবে অবাক হলো, একটু আগেও যে মেয়েটা এই বাজার দেখে ভয় পেয়েছিল সে এখন এমন আচরণ করছে কেন? আনিকা, আয়মান ও জয়া, এদের চলাফেরা আচরণ দেখে মনে হচ্ছে ওরা যেন দিব্যি এই বাজারে মানুষজনের দেখা পাচ্ছে, কিন্তু ধীমানই দেখতে পাচ্ছে না। আনিকা ও আয়মানের বিষয়টা বাদ, জয়া এমন করবে কেন? ধীমান জয়াকে টেনে ধরে ফিস করে জিজ্ঞেস করল, কি ব্যাপার? তোমার হঠাৎ কি হলো? ওদের মতো করছো কেন? আর ওদেরই বা কি হয়েছে? এখানে মানুষের চিহ্নও নেই, অথচ তোমরা দোকানগুলোতে কাদের সঙ্গে কথা বলছো? জয়া হেসে বলল, ও মা, এই যে কতগুলো মানুষ চারপাশে, বাজার ভর্তি লোক, তুমি দেখতে পাচ্ছ না? ধীমান আরো অবাক হয়ে প্রশ্ন করল, কি বলছো সব? কোথায় মানুষ? এই তো আমরা কেবল 4 জন, আর তো কেউ নেই। একটু আগেও তো তুমি আমার মতোই কাউকে পাওনি, এখন হঠাৎ কোথা থেকে মানুষ দেখতে পাচ্ছ? জয়ার মুখের হাসিটা আরো প্রশস্ত করে বলল, ও বুঝেছি, তার মানে তুমি এখনো দেখতে পাচ্ছ না। পাবে, তুমিও দেখতে পাবে, একটু সবর করো। এই বলে জয়া আবার গিয়ে আনিকাদের দলে ভিড়ল। বাজার ঘুরে ঘুরে দেখতে থাকলো, যদিও কিছু কিনছে না কেউ, কিন্তু এদিকে ধীমানের মাথা খারাপ হওয়ার দশা। নিজেকে তো একবার প্রশ্ন করে বসল, ও কি পাগল হয়ে যাচ্ছে নাকি? না হলে সবাই এক দেখতে পারলেও ওর বেলায় কেন সেটা ভিন্ন? আবার একই সাথে নিজের বাস্তবতাকে উড়িয়ে দিতে পারছে না ধীমান। যতই হোক, নিজের মধ্যে অসুস্থতার কোনো লক্ষণ এ অবধি খেয়াল করেনি। যদিও মানসিক সমস্যা হলে যুক্তিবুদ্ধি এভাবে কাজ করে না, যদি করত তাহলে তো সব রোগী নিজের সমস্যা নিজেই ধরতে পারত, বুঝতে অসুবিধে হতো না। তারা যা দেখছে শুনছে তা ভুল, তারা অন্য এক জগতে নিজেদের গুলিয়ে ফেলেছে। এসব ব্যাপারে আর 10 জনের মতো প্রাথমিক ধারণা থাকলেও ধীমান নিজেও ওই আর 10 জনের মতোই মানসিকভাবে অসুস্থ ভাবতে নারাজ। এরকম কিছু যে আদৌ হয়েছে তা সে বিশ্বাস করতে পারছে না। আসার সময়ও সারাটা পথ যে মানুষটা ভালো ছিল সে এখন হঠাৎ অসুস্থ হয়ে গেল। ঠিক এ সময় আর একটা কথা ভেবে চমকে উঠল ধীমান। এমন নয় তো যে কোনো একভাবে হয়তো ওর মানসিক সমস্যা হয়েছে, আর সে কারণেই আজ মাঝ রাস্তায় হঠাৎ অ্যাক্সিডেন্ট ঘটিয়ে বসেছে ও। কারণ ড্রাইভিংয়ে যথেষ্ট পারদর্শী ধীমান। এতদিন তো কিছু হলো না, তাহলে হঠাৎ এই ফাঁকা রাস্তায় দুর্ঘটনা কেনই বা ঘটবে? যদিও গাড়ি ব্রেক ফেল করেছে বলেই ধারণা ধীমানের, কিন্তু এখন মনে হচ্ছে নিজের ভুলেই দুর্ঘটনাটা ঘটিয়ে ফেলেছিল সে। বনে বনে বেশ অনুতপ্ত হলো। ওর জন্যই আজ জয়াকে বিপদের মুখে পড়তে হয়েছে। ভাগ্য সহায় না হলে অনেক বড় একটা বিপদ ঘটতে পারত। দুজন বেঁচে থাকতো কিনা এটাই সন্দেহ। তবে ধীমান আপাতত এসব বিষয়ে মাথা না ঘামানোর সিদ্ধান্ত নিল। ওর মাথা খারাপ হোক বা নাই হোক, আনিকাদের কিছু বলতে গেলে ওকেই বোকা হতে হবে। এর চেয়ে ওরা যা করছে সেটাই দেখে যাওয়া ভালো। বরং কিছু প্রশ্ন করা যেতে পারে। ধীমান একটু কেশে মুখ খুলল। আচ্ছা, এই বাজারটা কি অনেক পুরনো? দেখে মনে হচ্ছে, তাই বললাম আর কি। আনিকা তখন একটা দোকানে জিনিসপত্র দেখছিল। ধীমানের প্রশ্ন শুনে আয়মানের দিকে তাকালো সে। আয়মান ধীমানের দিকে ফিরে বলল, হ্যাঁ, এই বাজার বেশ প্রাচীন। অতীতে এটা গ্রাম্য হাট বাজারই ছিল। প্রথমে সপ্তাহে একবার বসতো, পরে প্রতিদিনই বসতে শুরু করে। যখন এই বাজারের সূত্রপাত তখন ছিল জমিদারি আমল, অন্তত লোকে তো এমনটাই বলে।
তবে এই বাজার নিয়ে আরেকটা ইতিহাস আছে। ধীমান এবার আগ্রহী হয়ে জিজ্ঞেস করল, কি ইতিহাস? মানে বাজারটা আগে এখানে ছিল না, বলা যেতে পারে এই বাজার আরেক জায়গা থেকে তুলে আনা হয়েছে। কেন আনা হলো আর তার আগের জায়গায় কি সমস্যা ছিল, এটাই মূলত এর অতীত কাহিনী। এ বাজারের নাম জানেন? না, আপনারা তো নাম বলেননি, জানবো কি করে? ও হ্যাঁ, তাই তো। এই বাজারের নাম হচ্ছে শান্তির হাট, আর এই নামকরণে রয়েছে করুণ ইতিহাস। করুণ কেন? শুনলেই বুঝতে পারবেন। শান্তির হাট প্রতিষ্ঠার আগে এখানে থেকে কিছুটা দূরে মহাজন হাট বসত। জমিদার রায়বাহাদুর প্রতিষ্ঠা করেছিলেন সেই হাট। একসময় এলাকার সবচেয়ে প্রাচীন বাজারই ছিল সেটা। তবে সেই হাটে পণ্য বিক্রি করতে হলে জমিদারকে দিতে হতো চড়া কর। জমিদার বাড়ির মালি থেকে শুরু করে ঝাড়ুদার পর্যন্ত সবার জন্য নিয়মিত কর তোলা হতো। এর ফলে বাজারে বিক্রি করতে আসা দরিদ্র বিক্রেতাদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। শুনেছিলাম আগেরকার জমিদাররা করের নানা রকম নিয়ম করে দিত, কিন্তু এটা তো রীতিমতো মানুষের পেটে ভাত কেড়ে নেওয়ার ধান্দা। কথা সত্য, কর আদায়ের নানা রকম চাল ছিল তাদের, কিন্তু হাট বাজারও তারা বাদ দেয়নি। এক পর্যায়ে এ ঘটনায় শান্তির হাট বাজারের সূচনা ঘটিয়েছিল। কিভাবে? ওই যে সবকিছু অতিরিক্ত হলে যা হয়। একবার এক হতদরিদ্র বৃদ্ধা 8 মাইল দূর থেকে 10 আনি শাক বিক্রি করতে হাটে এসেছিলেন। গরিব মানুষ হয়েও জমিদারের লোকদের হাত থেকে পার পেলেন না। কর তাকে দিতেই হবে। চড়া কর দিলে তার হাতে যে কিছুই অবশিষ্ট থাকবে না, এ কথা একবারও ভাবল না জমিদারের দাসরা। শেষ পর্যন্ত করসুলভ সেই বৃদ্ধার কাছ থেকে 9 আটি শাকই কেড়ে নেওয়া হলো। হাতে রইল বাকি 1 আটি শাক। তা বিক্রি করে আর কতটুকুই বা আয় হতে পারে? হ্যাঁ, সেটাই তো। তারপর কি হলো? পরিবারের অন্ন জোগাড় করতে না পেরে ওই বৃদ্ধা হাটে বসেই অঝোর ধারায় কাঁদতে শুরু করলেন। আবার দীর্ঘ পথ পেরিয়ে বাড়ি যে ফিরে যাবেন, সেই মানসিক জোরটুকুও আর নেই। বাড়ি গিয়ে পরিবারের মুখে কি তুলে দেবেন, সেই চিন্তায় তার পাগল হওয়ার দশা। হাটে আসা লোকজন এই দৃশ্য দেখে আর সইতে পারল না। তাকে নিয়ে সোজা জমিদার বাড়িতে গিয়ে বিচার বসিয়ে দিল। কিন্তু জমিদার কোনো বিচার তো করলেনই না, বরং তার নিজের লোকদের পক্ষে অবস্থান নিলেন। এরপর গ্রামের মানুষদের মনে ক্ষোভ আরো বেড়ে গেল। তারা উত্তেজিত হয়ে হাটই ভেঙে দেয়। এরপর সবাই মিলে আরেকটা নতুন হাট প্রতিষ্ঠা করে। এই সেই নতুন বাজার, যার নাম দেওয়া হয়েছে শান্তির হাট। সেই থেকে শতবর্ষের ঐতিহ্য বহন করে আছে হাটটি। যদিও কালের বিবর্তনে হারিয়ে গেছে আগের জৌলুস। এটা তাহলে শান্তির হাটের ইতিহাস। কিন্তু বাজারটা এমন বন জঙ্গলের মাঝখানে কেন? ঐতিহ্যবাহী একটা হাট, এতদিনে তো আরো উন্নত হওয়ার কথা। দেখে মনে হচ্ছে বহু বছর যাবৎ সেই আগের মতোই হয়ে আছে। সংস্কার তো কিছুই করা হয়নি। কথাটা ঠিক বলেছেন। সেই রায় বাহাদুরের আমল থেকেই বাজারটা তেমনই থেকে গেছে, আর নতুন করে কিছুই করা হয়নি। দেখুন না, সেজন্যই এখানে এলে প্রাচীনতার একটা অনুভূতি পাওয়া যায়। ধরলাম না হয় এটা এই বাজারের বিশেষত্ব, কিন্তু আমার প্রশ্ন হচ্ছে বন জঙ্গলের ভেতর কেন? আর এত রাতেও কি কোনো হাট বাজার বসে? তাছাড়া হাটের চারপাশে গ্রাম থাকার কথা, এখানে তো কিছুই দেখতে পাচ্ছি না, শুধু ঘন গাছপালা। গ্রামগুলো কোথায় গেল? নাকি আদৌ এখানে কোনো গ্রাম ছিল না? ধীমান অনেক প্রশ্ন করল বটে, তবে ও যে এখনো বাজারে 4 জন বাদে আর কোনো মানুষ দেখতে পাচ্ছে না, এ কথা এড়িয়ে গেল। এদিকে ধীমানের প্রশ্ন শুনে কয়েক মিনিট মুখের রহস্যময় এক হাসি ঝুলিয়ে রাখলো আয়মান। তারপর বলল, গ্রাম ছিল, এই হাটের চারপাশেই গ্রাম ছিল, কিন্তু এখন নেই।
কেন? গ্রাম কোথায় গেল? গ্রামগুলো সব হারিয়ে গেছে, এজন্যই চারপাশে এত বন জঙ্গল। মাঝে কেবল টিকে আছে এই শান্তির হাট। এর পেছনেও এক ইতিহাস আছে, তবে সেই ইতিহাসটা ভয়াবহ। বলেন কি, ইতিহাস এখনো শেষ হয়নি? ধীমান এবার একটু বিরক্ত হলো। একে তো ওর এখানকার পরিবেশটা পছন্দ হচ্ছে না, তার উপর এদের কেমন হেয়ালি কথাবার্তা। আয়মান হেসে উত্তর দিল, এ তো বলেছি শান্তির হাটের শুরুর ইতিহাস, শেষের ইতিহাস তো এখনো বলিনি। অবশ্য শেষ বলাটা ঠিক হলো কিনা আমি নিশ্চিত নই। এ কথা বলতেই হেসে উঠল আনিকা, তার সঙ্গে সঙ্গে হেসে উঠল জয়াও। ধীমান হতভম্ব হয়ে দাঁড়িয়ে রইল। ও বুঝতে পারল না এখানে হাসির কি আছে, জয়াই বা তাদের সঙ্গে হাসছে কেন। সে প্রশ্ন করল, কথাটা ঠিক বুঝতে পারলাম না। বুঝবেন বুঝবেন, আসুন সামনে এগুই, যেতে যেতেই ইতিহাসটা বলছি। এবার সময় হয়েছে আপনাকে গল্পের শেষটা জানানোর, কারণ শেষটা তো আপনাকে দিয়েই হবে। ধীমান এসব কথাবার্তার কোনো তল খুঁজে পেল না। অজানা আশঙ্কায় শরীরটা হঠাৎ শিউরে উঠল যেন। ঢোক গিলল সে, তারপর একটু কর্কশ গলাই বলে ফেলল, সে গল্পই বলুন না কেন, দ্রুত শেষ করুন। চিন্তা করবেন না, দ্রুতই শেষ হবে। ভোর হতেও তো আর দেরি নেই। ধীমান এ কথা শুনে আবারও কেঁপে উঠল। বলতে শুরু করল আয়মান, জমিদারের ছত্রছায়া থেকে বাজার সরিয়ে নিজেরাই শান্তির হাট প্রতিষ্ঠা করলো গ্রামবাসী। এর বছর দুয়েক পর জমিদারও অক্কা পেলেন, তার জায়গায় বসলেন অন্য আরেকজন। গ্রামবাসী আগের জমিদারকে পছন্দ না করলেও নতুন জনকে ঠিকই সম্মান করত, কারণ এই জমিদার গ্রামের মানুষদের বুঝতে পারতেন, তাদের সুখে দুঃখে এগিয়ে আসতেন, এমন একটা ব্যাপার আর কি। তো তিনি এই শান্তির হাটকেও খানিকটা প্রশস্ত করলেন, গ্রামবাসীর চাহিদা অনুযায়ী কিছু নতুন সুবিধা যোগ করলেন এখানে। এ পর্যন্ত সবই ঠিকঠাক ছিল, সুখে শান্তিতে দিন কাটছিল সবার। কিন্তু এক পর্যায়ে তৎকালীন জমিদার গ্রামের অপরাধ দূর করতে আসামিদের ধরে বাজারের মাঝখানে শাস্তি দেওয়ার ব্যবস্থা করলেন। আশেপাশের গ্রামগুলোর মধ্যে সবচেয়ে বড় জমায়েত হতো এই বাজারেই। তাই জমিদার ভাবলেন, এর মাঝখানেই যদি আসামিদের শাস্তির ব্যবস্থা করা হয় তাহলে সেটা দৃষ্টান্ত হয়ে থাকবে। আগামীতে কেউ অপরাধ করতে গেলে দুইবার ভাববে। গ্রামের মানুষও বিষয়টা পছন্দ করলো। সেই থেকে বাজারের ঠিক মাঝখানে প্রতি সপ্তাহে ছোটখাটো আসামিদের শাস্তি প্রদান করা হতো সবার সামনেই। আর মাসের শেষে বড় বড় সব অপরাধীদের দেওয়া হতো সবচেয়ে বড় শাস্তি, অর্থাৎ মৃত্যুদণ্ড। এমন ঘটনা প্রথম শুনলাম। বিষয়টা একদিক থেকে দেখলে যেমন ভয়ানক, আবার আরেক দিকে চিন্তা করলে বেশ কার্যকরীও। সামনে থেকে কেউ এসব চাক্ষুষ করলে ভবিষ্যতে এমন অপরাধ করার সাহস পাবে না। হ্যাঁ, ঠিক সেটাই। তবে যারা অপরাধ করে তারা এত সহজে অন্ধকার জগৎ থেকে ফিরতে পারে না, তাই গ্রামে অন্যায় অপরাধ ঠিকই চলতে থাকলো। সেই সাথে তাল মিলিয়ে বাজারের মাঝখানেও বসতে থাকলো আসামি নিধনের আয়োজন। গ্রামবাসী সেটা উপভোগও করতো বেশ। সময় মতো এসে হাজির হতো এখানে, ভিড় জমে যেত চারপাশে। এরপর সুষ্ঠুভাবে চলতে থাকা এই বাজারে হঠাৎ করে একদিন বিপদ ঘটে গেল, তাই তো? ঠিক তাই। একদিন গ্রামের লোকেরা বাজারে এসে দেখলো একজন আসামিকে বেঁধে রাখা হয়েছে। কিন্তু নতুন ব্যাপার হচ্ছে, এই আসামি একজন তান্ত্রিক। জমিদারের লোকেরা শাস্তি প্রদানের আগে একবার আসামির পরিচয়, অপরাধ ইত্যাদি ঘোষণা করে শোনাতো। সেখান থেকে গ্রামবাসী জানলো এই তান্ত্রিক নাকি তান্ত্রিকতার ছদ্মবেশে দিনের বেলা
লোক সম্মুখে কাটিয়ে দিলেও রাতে চুরি ডাকাতি করে বেড়াতো। এরকমই এক ডাকাতি করতে গিয়ে এক বাড়ির সকল সদস্যকে নাকি হত্যা করেছে সে। জমিদারের কাছে প্রথমে এই ব্যাপারে কোনো তথ্য ছিল না। পরে এক বিশ্বস্ত সূত্র থেকে তারা জানতে পারে সেই হত্যাকারী নাকি এই তান্ত্রিক। তার দলও রয়েছে, যদিও তান্ত্রিক ব্যক্তিটি বরাবরই অস্বীকার করে এসেছে সে কোনো খুনি নয়, তার কোনো ডাকাত দলও নেই, তাকে ফাঁসানো হয়েছে। কিন্তু আসামিরা বরাবরই এসব বলে। তা নিশ্চয়ই গ্রামের প্রশাসন তান্ত্রিকের এই কথা বিশ্বাস করেনি, তাই না? ঠিক বলেছেন, বিশ্বাস করার তো কোনো কারণ ছিল না। তবে অনেকেই পরবর্তীতে ধারণা করেছিল তান্ত্রিকের কথাই হয়তো সত্যি ছিল, হয়তো তান্ত্রিককে সত্যি ফাঁসানো হয়েছিল। এমনটা ধারণা করার কারণ কি? এর কারণ হচ্ছে তান্ত্রিককে শাস্তি দিতে গিয়েই একটা বড় বিপদের সূত্রপাত ঘটে। তখন ছিল মাসের শেষ দিন, অর্থাৎ আসামিকে মৃত্যুদণ্ড দেওয়া হবে। তান্ত্রিকের কপালেও তাই ছিল। বলে রাখা ভালো, এখানে প্রাণদণ্ড দেওয়া হতো ফাঁসিতে ঝুলিয়ে। তান্ত্রিককে মঞ্চে উঠিয়ে গলায় দড়ির ফাঁস পরানো হলো। মুখ ঢেকে দেওয়ার কোনো নিয়ম তখন ছিল না। ফাঁসিতে ঝোলানোর আগ মুহূর্তে তান্ত্রিক বলল তার কিছু কথা বলার আছে। মরার আগে হঠাৎ কি কথা? লোকের মনেও সেই প্রশ্নটাই জেগেছিল। অনেকে ভাবলো হয়তো মরার আগে সব দোষ স্বীকার করে যেতে চায়। যাই হোক, তান্ত্রিককে কথা বলার সুযোগ দেয়া হলো। গলায় ফাঁসের দড়ি রেখেই সে যা বলল তাতে পিলে চমকে গেল উপস্থিত সবার। তান্ত্রিক গম্ভীর গলায় জানালো তার কথা কেউ বিশ্বাস করেনি, সে যে নির্দোষ, তাকে যে ফাঁসানো হয়েছে এই কথা সে বারবার বলেছে। কিন্তু সবাই কোনো রকম বাস বিচার না করে সঠিক তথ্য প্রমাণ না খুঁজেই তাকে আজ প্রাণদণ্ড দিচ্ছে। এর ফল সবাইকে ভোগ করতে হবে। সে হয়তো মারা যাবে, কিন্তু তার ক্রোধের আগুন ছড়িয়ে পড়বে পুরো গ্রাম জুড়ে। বলেন কি, মৃত্যু ভয় তান্ত্রিক এসব বাকওয়াজ শুরু করেছিল নাকি? বাকিটা শুনুন, আদৌ বাকওয়াজ কিনা তা বুঝতে পারবেন। তান্ত্রিক বলল তার ক্ষমতা সম্পর্কে এ গ্রামের কারোরই ধারণা নেই। দীর্ঘদিন সাধনা করেছে সে, অনেক ক্ষমতা অর্জন করেছে, কিন্তু সবসময় চেয়েছিল সৎ পথে চলতে। কিন্তু গ্রামবাসী, জমিদার সবাই তাকে বিপদগামী ভেবে আজ প্রাণদণ্ড দিচ্ছে। এর পরিণাম হবে ভয়াবহ। তান্ত্রিক এবার জানালো সে মরার সাথে সাথে এই বাজারের প্রতিটা মানুষ প্রাণ হারাবে। শান্তির হাট পরিণত হবে বদ্ধভূমিতে। এই মানুষগুলোর আত্মা কোনোদিন মুক্তি পাবে না, ঘুরে বেড়াবে এখানেই। শুধু তাই নয়, প্রতি মাসের শেষ দিনটায় গ্রামের বেশ কিছু মানুষ এই বাজারে প্রাণ হারাবে। তাদেরকে ধরে আনার জন্য এক পিশাচের ব্যবস্থা করে যাবে সে, যার হাত থেকে কেউ রক্ষা পাবে না। তারপর মানুষগুলোকে ঝোলানো হবে এই ফাঁসির দড়িতে। এসব কথা বলার পর উন্মাদের মতো হাসতে শুরু করলো সেই তান্ত্রিক। তারপর গম্ভীর হয়ে খুব দ্রুত কিসব মন্ত্র আওড়াতে লাগলো। তান্ত্রিকের কর্মকাণ্ড দেখে জমিদারের লোকেরাও দ্রুত তাকে ঝুলিয়ে দিল ফাঁসির দড়িতে। এই দেখে বাজারের অনেকেই ভয়ে তখন ছুটোছুটি শুরু করলো। বিশ্বাস করে ফেলেছে সবাই এখানে থাকা মানেই মৃত্যু। ওদিকে তান্ত্রিক কিন্তু তখনও মরেনি। দড়িতে ঝুলতে ঝুলতেই সে ঠোঁট নাড়িয়ে যাচ্ছে। বাজার থেকে ততক্ষণে 3 ভাগের 1 ভাগ মানুষ বেরিয়ে গেল। কয়েক মিনিট পর থেমে গেল তান্ত্রিকের শরীর। এরপর কি ঘটল? তান্ত্রিক যা বলেছে তা নিশ্চয়ই ঘটেনি। না, ঘটেছে। আশ্চর্য ব্যাপার হলো তান্ত্রিক মারা যাওয়ার সাথে সাথে বাজারে যে কয়জন উপস্থিত ছিল সবাই রক্তবমি শুরু করলো। মুহূর্তের মধ্যে দেহ ত্যাগ করলো বাজারের সবগুলো মানুষ। বলেন কি, সত্যি এমনটা ঘটেছিল? আদৌ কি এমনটা হওয়া সম্ভব? সত্যি ঘটেছিল।
এই ঘটনা চাক্ষুষ করার পরই আতঙ্ক ছড়িয়ে পড়ল সারা গ্রামে। যেহেতু বাজারের মানুষ মরেছে, তার মানে তান্ত্রিকের বাকি কথাগুলোও বাস্তবে পরিণত হবে। গ্রামে তান্ত্রিকের অভিশাপ লেগেছে এই ভয়ে ঘর থেকে বেরোনোই বন্ধ করলো অনেকে। কারণ সবাইকে ধরতে আসবে পিশাচ, নিয়ে যাবে বাজারে আর মেরে ফেলবে ফাঁসিতে ঝুলিয়ে। এরপর কি বাকিগুলো সত্যি হতে আরম্ভ করলো? হ্যাঁ, ঘরে লুকিয়ে থেকেও রক্ষা পেল না মানুষ। সত্যি সত্যি এক পিশাচ এসে যখন যাদেরকে ইচ্ছে ধরে নিয়ে যেতে লাগলো। তারপর তাদেরকে খুঁজে পাওয়া যেত ফাঁসির দড়িতে। কখনো একজন দুজন, কখনো বা 5-10 জন একসঙ্গে মরত। জমিদার এই অবস্থা ঠেকাতে একদিন ফাঁসির দড়ি সব খুলে মাটিতে পুঁতে দিলেন, সেই সাথে মঞ্চটাও ভেঙে দিলেন। কিন্তু কি হলো বলুন তো? এত কিছুর পরও পিশাচের কর্মকাণ্ড ঠেকানো গেল না। দেখা গেল কিভাবে যেন বাজারের মাঝখানে ঠিক সেই আগের মঞ্চটা তৈরি হয়ে আছে, সেখানেই ঝোলানো ফাঁসির দড়ি। একের পর এক মরতে থাকলো গ্রামের মানুষ। ততদিনে অনেকেই গ্রাম ছেড়ে পালিয়েছে। জমিদার কোনো কিছু করতে পারলেন না। ক্রমেই খালি হতে লাগলো গ্রাম। এক পর্যায়ে জমিদারও প্রাণের আশঙ্কায় পরিবার নিয়ে গ্রাম থেকে বেরোলেন। পরিত্যক্ত হয়ে গেল চারপাশের সব কিছু। এ তো ভয়াবহ অবস্থা। এভাবেই তাহলে গ্রামগুলো সব গায়েব হয়ে গেল? হ্যাঁ, ধীরে ধীরে বন জঙ্গলের রূপ নিল সব। আরেকটা ব্যাপার, তান্ত্রিক বলেছিল না যে সব মানুষ মারা গেলেও বাজার থেকে তাদের আত্মা মুক্তি পাবে না? ঠিক সেটাই হয়েছে। শান্তির হাটে মানুষগুলো রক্ত বমি করে মরার পরদিন থেকে গ্রামের মানুষ দেখল সন্ধ্যাবেলায় এই বাজার জাগ্রত হয়। মরে যাওয়া মানুষগুলো দিব্যি বাজারে ঘুরে বেড়ায়, দরদাম করে, কেনাবেচা করে, যেন কিছুই হয়নি তাদের। ওর পর্যন্ত এভাবেই চলে। তারপর আবার সবকিছু মিলিয়ে যায়। দেখলে মনে হবে এখানে কোনো কিছুই আদতে ছিলই না। তবে সন্ধ্যা থেকে ভোর অবধি ওই সময়টায় প্রথম বাজারে কিন্তু কেউ কিছু দেখতে পায় না। শুধু দেখা যায় আলো জ্বলছে, দোকানগুলো সব খুলে রাখা, শাকসবজি থেকে শুরু করে অন্যান্য জিনিসপত্র সবই সাজানো গোছানো। রাত যত গভীর হয় ততই মৃত মানুষগুলোকে চোখে পড়তে শুরু করে। প্রথমে একজন দুজন, তারপরে এক পর্যায়ে মানুষে গিজ গিজ করে শান্তির হাট। আয়মানের কথা শুনে ধীমান এবার চমকে উঠল, থমকে দাঁড়ালো সে। আয়মানের সবগুলো কথা এবার মিলিয়ে দেখতে শুরু করলো। এখানে আসার পর থেকে বাজারের যাবতীয় সব দেখতে পেলেও কোনো মানুষ চোখে পড়েনি। অথচ বাজার সাজানো গোছানো, যেন একটু আগেও এখানে মানুষ ছিল। সন্ধ্যা পেরোনোর পর হঠাৎ আনিকা ও আয়মানকে দেখতে পেল সে আর জয়া। সেই থেকে তাদের হেয়ালি কথা আর অদ্ভুত আচরণ চলছেই। ধীমান নিশ্চিত হলো মাথাটা ওর খারাপ হয়নি। কিন্তু জয়া কেন ওদের সঙ্গে তাল মেলাচ্ছে? তার চেয়েও বড় কথা, আনিকা ও আয়মান কি তাহলে মানুষ নয়? ধীমানের মনের কথা যেন বুঝতে পারল আয়মান। বলল, ঠিক ধরেছেন, একটা কথা বলতে ভুলে গেছি। এখানে যে শুধু গ্রামের সেই মানুষগুলোই ঘুরে বেড়ায় এমন কিন্তু নয়। বাজার গ্রাম সব পরিত্যক্ত হওয়ার পর তান্ত্রিকের অভিশাপ এখনো কাজ করছে। গ্রাম যেহেতু নেই, তাই এই এলাকায় বা বাজারের আশপাশ দিয়ে কেউ সন্ধ্যার পর গেলে তাকে নানা কৌশলে আনা হয় এখানে। তারপর ফাঁসিতে ঝুলিয়ে মারা হয়। এরপর থেকে তারাও ঘুরে বেড়ায় এই বাজারের ভেতর। ধীমান এসব কথা শুনে হতবাক হয়ে গেল। কোনো মতে সে বলল, আপনারা নিশ্চয়ই মজা করছেন। এটা কি মজা করার কোনো সময়? বলতে বলতেই তার চোখ পড়ল আনিকা ও আয়মানের গলার দিকে। চমকে উঠল ধীমান। সেই শুরু থেকে যে ব্যাপারটা তার মনে খচখচ করছিল, এখন সেটাই স্পষ্ট হয়ে উঠেছে। হ্যাঁ, স্পষ্ট হয়ে উঠেছে। তাদের দুজনের গলায় একটা দাগ। দড়ি দিয়ে ফাঁস দিলে গলায় যে দাগ হয় ঠিক তেমন। ধীমান হতভম্ব হয়ে দাঁড়িয়ে রইল।
তার বিস্ফারিত দৃষ্টি দেখে হেসে উঠল আনিকা। ধীমান কি করবে ভেবে পেল না। তার শুধু মনে হচ্ছে এখান থেকে পালাতে হবে। এ কথা ভাবতেই আনিকা তাকে সামনের দিকে কি যেন দেখতে ইশারা করল। সেদিকে তাকিয়েই জমে গেল ধীমান। চলতে চলতে বাজারের ঠিক মাঝখানে এসে পড়েছিল তারা, কিন্তু এতক্ষণ লক্ষ্য করেনিও ধীমানের সামনে একটা মঞ্চ, সেখানে সাজিয়ে রাখা একটা ফাঁস নেওয়া মোটা দড়ি। বলেছিলাম না গল্পের শেষটা আপনাকে দিয়েই হবে। আজ আপনি আমাদের সঙ্গে জায়গা পাবেন এই শান্তির হাটে। তার আগে একটু কষ্ট করতে হবে আর কি। ওই যে ফাঁসির দড়িটা দেখছেন, ওখানে শুধু ঝুলে পড়বেন, ব্যাস। এরপর দেখবেন আর কোনো ঝামেলা নেই। ধীমান কোনো উত্তর দিল না। পালাতে হবে। সে জয়ার দিকে হাত বাড়ালো আর বলল, জয়া, পালাতে হবে, আমাদের পালাতে হবে, দ্রুত এসো আমার সঙ্গে। এ সময় ধীমানকে অবাক করে দিয়ে দুদিকে মাথা নাড়ল জয়া। দাঁড়িয়ে থাকলো নিজের জায়গায়, দুঃখ ভরা কণ্ঠে বলল, আমি তো এখান থেকে যেতে পারবো না ধীমান। এটাই তোমার সুযোগ। ওদের কথা মেনে নাও, তাহলে আমরা একসঙ্গে থাকতে পারবো। সারা জীবন আমরা একসঙ্গে কাটাতে পারবো। ধীমান হতবুদ্ধি হয়ে গেল। জয়ার কোনো কথাই সে বুঝতে পারল না। সে প্রশ্ন করল, কি সব উল্টো পাল্টা কথা বলছো জয়া? তুমি তো আমার সঙ্গে যাবে, এখানে কেন থাকতে হবে? আর তোমার সঙ্গে থাকতে হলে আমার ওদের কথা মেনে নিতে হবে মানে? জয়া কোনো উত্তর দিল না, অঝোর ধারায় কাঁদতে শুরু করল। ধীমান অবাক হয়ে আবার প্রশ্ন করল, কাঁদছো কেন তুমি? কি হয়েছে? ওরা তোমার কি করেছে? তখন থেকে দেখছি তুমি অদ্ভুত আচরণ করছো। জয়া এবার কান্না সামলে বলল, আমি আর নেই ধীমান। তুমি নেই মানে? অ্যাক্সিডেন্টের সময় আমি গাড়ির সামনে কাঁচ ভেঙে বাইরে পড়ে গিয়েছিলাম। এটা তুমি বুঝেছো ঠিকই, কিন্তু ঝোপের আড়ালে পড়েছিলাম বলে তুমি আমার দেহটা দেখতে পাওনি। আমি ওখানেই ইহকাল ত্যাগ করেছি ধীমান। যখন আমায় পথের ধারে দাঁড়িয়ে থাকতে দেখেছো, তখন আমাকে মানে এই আত্মার রূপটাই দেখেছো। আমি আর তোমার মতো জাগতিক দেহের মধ্যে নেই ধীমান। এই বলে জয়া আবারও কাঁদতে শুরু করল। স্তব্ধ হয়ে গেল ধীমান। মুহূর্তেই যেন ওর পায়ের নিচ থেকে মাটি সরে গেল। জয়া এবার বলল, আমার কাছে থাকতে হলে তোমায় ওদের কথা মেনে নিতে হবে। আমরা আবার আগের মতো একসঙ্গে থাকতে পারবো। এসো না ধীমান, এসো। ধীমানের চোখ ভিজে গেল। মেয়েটাকে মন প্রাণ দিয়ে ভালোবেসেছিল সে, তার কিনা আজ এই পরিণাম। জয়াকে ছাড়া সে একলা বাঁচবেই বা কি করে? এর চেয়ে ওদের কথা মেনে নিয়ে জয়ার কাছে ফিরে যাওয়াই ভালো। তাহলে আবারও সে জয়াকে ফিরে পাবে। বাকি জীবনটা না হয় এখানেই কাটিয়ে দেবে তারা। তাও তো দুজন একসাথেই থাকতে পারবে। চারপাশে এবার স্পষ্ট অনেকগুলো মানুষ দেখা যাচ্ছে। ক্রমেই মানুষের সংখ্যা বাড়ছে। ওর দিকেই তাকিয়ে আছে সবাই। কিছু না বলে ঘুরে দাঁড়ালো ধীমান। পেছনে হঠাৎ নীরব কিন্তু কর্কশ এক হাসি ফুটে উঠল জয়ার মুখে। সে দৃশ্য চোখে পড়ল না ধীমানের। সে সোজা গিয়ে উঠল ফাঁসির মঞ্চে। গলা ঢুকিয়ে দিল ঝুলে থাকা দড়িতে পেঁচানো ফাঁসের ভেতর। চোখ বন্ধ করল ধীমান। বলল, হ্যাঁ জয়া, আমি আসছি তোমার কাছে। জয়া, আমি আসছি। কিছুক্ষণ পর ভোরের আলো ফুটতে শুরু করলো চারপাশে। একটা ভিন্ন দৃশ্য দেখা গেল পথের ধারে, যেখানটায়
ধীমানদের গাড়িটা পড়েছিল ঠিক সেখান থেকে একটু দূরে ঝোপের আড়ালে পড়ে আছে কেউ একজন। হঠাৎ নড়ে উঠল, অনেক কষ্টে উঠে দাঁড়ালো। মাথাটা ঝিমঝিম করছে, শরীরে ক্ষতের দাগ। টলতে টলতে রাস্তার মাঝখানে এসে দাঁড়ালো জয়া। হ্যাঁ, জয়া বেঁচে আছে। গাড়ির দিকে এগিয়ে গেল। দুমড়ে মুচড়ে গেছে সেটা। বুকটা ধক করে উঠল ওর। ভেতরে ধীমান নেই। ধীমান কোথাও নেই। জয়া জানে না তার অলক্ষ্যে ধীমানকে জীবনের শেষ প্রান্তে ঠেলে দিয়েছে তারই রূপধারী ভয়ানক এক পিশাচ। নিয়ে গেছে তাকে অন্য জগতে।